নমস্কার, দেখছেন কলকাতা টিভি। শুরু করছি আরো 10 এবং প্রথমেই যে নজর রাখবো যে খবরের দিকে, যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়েছে এবং জেলাওয়ারি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। যেমনটা জানাবো তোমাকেও ভাষ্যতি, যে কলকাতা হাইকোর্টের যেমনটা নির্দেশ ছিল যে হেল্পলাইন নম্বর দেওয়া হতে হবে এবং সেই মতো করেই কিন্তু হাইকোর্টের নির্দেশ মতোই মাধ্যমিক পরীক্ষার সময় যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা ফেস না করতে হয়, কোনো রকম সমস্যার মধ্যে যেন না পড়তে হয়, সেই মতো করেই কিন্তু ভাষ্যতি নির্দেশ দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত জেলাওয়ারি কিন্তু হেল্পলাইন নম্বর শুরু করা হয়েছে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়। ভাষ্যতি একেবারে স্বর্ণালী, আমরা শুরুতে যে খবরে নজর রাখলাম, কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে, আর এই মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর উদ্যোগ। জেলাওয়ারি হেল্পলাইন নম্বর চালু মধ্যশিক্ষা পর্ষদের। প্রয়োজনীয় পরিস্থিতিতে ফোন করলেই মিলবে সহায়তা, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এবং স্বর্ণালী, এই জায়গা থেকে প্রয়োজনীয় আমরা দেখেছি বিভিন্ন সময় যারা ছাত্রছাত্রীরা যার মাধ্যমিক পরীক্ষা দিতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এটা অবশ্যই প্রশংসনীয় যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারে ভাষ্যতে দেখো, এর আগে তুমি যেমনটা বলছিলে যে এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে নয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন যানজটের মধ্যে পড়তে হয় পরীক্ষার্থীদের বলা যায়, এবং তাছাড়াও অনেক সময় যে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যেও অনেক সময় পড়ে থাকেন বা অসুস্থতার মধ্যেও কিন্তু পড়ে থাকেন পরীক্ষার্থীরা। সেই সময় কিন্তু শুধুমাত্র পরীক্ষার্থীদের কথা ভেবে এই জেলাওয়ারি যে হেল্পলাইন নম্বরটা, সেটা কিন্তু অনেকটাই যথার্থ এবং অনেকটা সাহায্য করবে পরীক্ষার্থীদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, পর্ষদের তরফে এই আশ্বাস দেওয়া হয়েছে এবং যে জেলাওয়ারি যে ব্যবস্থা চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরের, কি কি আপডেট পাচ্ছ এই বিষয়ে? কতটা সহায়তা করবে পড়ুয়াদের ক্ষেত্রে? সহায়তা করবে, কেননা মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু হাইকোর্টে জানিয়েছিল যে তারা জেলাওয়ারি হেল্পলাইন নম্বরই চালু করবে, এবং হাইকোর্ট থেকেও বলা হয়েছিল যেন অন্ততপক্ষে পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে এই জেলাওয়ারি হেল্পলাইন নম্বর চালু করা হয়। কেননা তুমি জানো যে শহর কলকাতা শুধু নয়, সিংহভাগটাই কিন্তু জেলার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি, এবং সেইখানে দাঁড়িয়ে মেদিনীপুর, বাঁকুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা, রাজ্যের যে কটি জেলা আছে সেই জেলাগুলিতে পরীক্ষার্থীরা বিশেষ করে এবছর সমস্যার কথা কেন বলা হচ্ছে, কেননা এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছর আমরা দেখেছি বেলা 12টা থেকে শুরু হতে দুপুর 3টে পর্যন্ত চলতে, এবং এবছরই মাধ্যমিক পরীক্ষা কিন্তু এগিয়ে নিয়ে এসে করা হয়েছে 9টা 45 থেকে দুপুর 1টা পর্যন্ত। ফলত সেইখানে দাঁড়িয়ে এই যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছানো তাদের ক্ষেত্রে যদি সমস্যা হয়, সেই কারণে বা সেই দিকে তাকিয়েই কিন্তু হাইকোর্টের যে নির্দেশ তাকে মান্যতা দিয়ে এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এবং শুধুমাত্র যে জেলাওয়ারি নয়, এর আগে আমরা দেখেছি কয়েকদিন আগেই বোর্ডের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদের যে মূল অফিস নিবেদিতা ভবন, সেখানে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই সঙ্গে রিজিওনাল বা আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কলকাতা সহ বিভিন্ন জায়গাতে, সেই সব জায়গা যেমন নর্দার্ন, ইস্টার্ন, এই বিভিন্ন জায়গাতে কিন্তু সেখানেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তবে একেবারে বলা যেতে পারে গভীরে গিয়ে জেলা ভিত্তিক এই হেল্পলাইন নম্বর চালু করা হলো শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য, এবং মাধ্যমিক পরীক্ষার দিনগুলো যেদিন যেদিন পরীক্ষা থাকবে, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এই দিনগুলোতে কিন্তু সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বর চালু থাকবে, এবং পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছাতে পারছেন কিনা একেবারে এই সব নম্বরগুলোতে তারা ফোন করতে পারবেন, এবং ফোন করলেই তাদের কাছে সহায়তা পৌঁছে যাবে। এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন, পর্ষদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সেই পরীক্ষার্থীকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগেই পৌঁছে দেওয়া হবে, এই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। ফলত আগে ভাগেই এই হেল্পলাইন নম্বর চালু করে দেওয়া হলো। তুমি জানো যে আজ 30 তারিখ, আগামীকাল 31, এবং আর দুদিন পর কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাজ্যব্যাপী। ফলত সেইখানে দাঁড়িয়ে এত সংখ্যক পরীক্ষার্থী, কয়েক লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন, তাদের মুখের দিকে তাকিয়ে তারা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারেন, পরীক্ষার হলগুলোতে যাতে তারা পৌঁছাতে পারেন। কেননা কোর্টে তাদের কিন্তু বলেইছিলেন তারা যে যেহেতু বেলা 12টা থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে কিন্তু যানজটে পরীক্ষার্থীরা পড়তে পারেন এবং অনেকেরই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না। সেইখানে তাকে সময়ের যেমন পরিবর্তন করা হয়েছে, এগিয়ে আনা হয়েছে, একই সঙ্গে কিন্তু এই জেলাওয়ারি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। একদমই ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
আরো ভারতে এবার যে খবরের দিকে নজর রাখবো, এখনো পর্যন্ত 25 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত অধরাই শেখ শাহজাহান এবং ইতিমধ্যেই জামিনের জন্য তিনি আগাম আবেদন করেছেন আদালতে এবং সেই মতো করেই এই যে মামলার শুনানি তা কিন্তু 2রা ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এবং 2রা ফেব্রুয়ারি মামলার শুনানি রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে, ভাস্বতী তোমাকেও জানিয়ে রাখি যে 3 সপ্তাহ কিন্তু পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু তার মধ্যেও এখনো পর্যন্ত একদিকে যেমন অধরাই রয়েছে শেখ শাহজাহান, তার মধ্যেই কিন্তু এই মামলার শুনানি কিন্তু আরো পিছিয়ে গেল। একদমই স্বর্ণালী, সেই জায়গায় আমরা দেখলাম যে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা এবং যেমন তুমি বলছিলে যে দীর্ঘ প্রায় 25 দিন অতিক্রান্ত হতে চললো, তিনি পলাতক এবং তার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে কখনো বা তিনি চিকিৎসার জন্য বাইরে রয়েছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে এই ঘটনার দিন তিনি সেখানে ছিলেন না, ইডি সমস্ত বিষয় তদন্ত করছে। এবার সেই জায়গা থেকে দেখার বিষয় এই যে জামিনের আবেদন তিনি করেছেন এবং আগামী 2রা ফেব্রুয়ারি ঠিক কি হয় ইডির স্পেশাল কোর্টে, সেদিকে আমাদের নজর থাকবে। একেবারেই ভাষ্যতে শুধু তাই নয়, এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে 2রা ফেব্রুয়ারি কিন্তু এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং এই অন্তরালে থেকেই যে শেখ শাহজাহানের এই আবেদন তা নিয়ে কিন্তু আবারও বিতর্ক তুঙ্গে এবং এই বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে অন্তরালে থাকা কালীন এই জামিনের আবেদন কিভাবে করলেন শেখ শাহজাহান এবং পরবর্তী শুনানি কি 2রা ফেব্রুয়ারি, কি জানা যাচ্ছে? আপনাদের আবারও জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান অধরাই রয়েছে এবং এর মধ্যেই তিনি আইনজীবী মারফত আবেদন অর্থাৎ জামিনের আবেদন করেছেন আদালতের কাছে এবং ইডির বিশেষ আদালতে সেই আবেদন করেছেন শেখ শাহজাহান, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অধরাই রয়েছেন শেখ শাহজাহান এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মামলার পরবর্তী শুনানি কিন্তু 2রা ফেব্রুয়ারি হতে পারে। এবং আপনাদের জানিয়ে রাখি, গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল অর্থাৎ সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং তার পর থেকে এই বিতর্ক তুঙ্গে রয়েছে এখনো পর্যন্ত কেন শেখ শাহজাহানকে ধরা যায়নি। বারে বারে কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছেন যে পুলিশের গাফিলতি রয়েছে। ভাস্বতী, যেমনটা আজকেও কিন্তু শুভেন্দু অধিকারী আবারও সেই একই কথা বলেছেন, পুলিশের বিরুদ্ধে কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন ভাস্বতী, যে পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে শেখ শাহজাহানকে। একেবারে, এবং শুভেন্দু অধিকারীর যে মন্তব্য যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে শেখ শাহজাহানকে। সোনালী, রিয়া রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, রিয়ার থেকে জানবো রিয়া কি আপডেট রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে শেখ শাহজাহান যাকে কিনা 5 তারিখ থেকে চলতে থাকে, গত 5 তারিখে তাকে ধরা নিয়ে রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যে 5 তারিখে তার বাড়িতে হঠাৎই পৌঁছে যায় ইডির দল এবং সেখানে তল্লাশি অভিযান করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় এবং রীতিমতো মার খেতে হয় ইডিকে, সেখান থেকে ফিরে আসতে হয় রীতিমতো খালি হাতেই। এবং তারপর দেখা যায় যে ঠিক 19 দিনের মাথায় ফের আরো একবার ইডি গিয়ে পৌঁছায় সন্দেশখালীর সেই বাড়িতে বিশাল বাহিনী নিয়ে এবং সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কিছুই পায়নি, ইডি কার্যত খালি হাতেই ফিরে আসতে হয়েছে। এবং এই যে পুরো মাসটা 5 তারিখের পর থেকে যেটা দেখা গিয়েছে যে কখনো ইডি লুকআউট নোটিশ জারি করেছে, কখনো কোর্টে দ্বারস্থ হয়েছে, কখনো বা তারা এই শেষবার যখন তল্লাশি অভিযান করেছিল তার বাড়িতে একটি নোটিশ লাগিয়ে দিয়ে এসেছিল যে গতকাল অর্থাৎ 29 তারিখে যাতে শেখ শাহজাহান তিনি যাতে হাজিরা দেন এবং বেলা 11টার মধ্যে যাতে হাজিরা দেন সেই নির্দেশ দিয়ে এসেছিল। কিন্তু যেটা দেখা গেল যে নির্দেশ তো পালন করলোই না, গড় হাজির ছিল, উপরন্তু অন্তরালে থেকে সে নিজের বেল আবেদন করলো এবং স্পেশাল কোর্টে সেই বেল আবেদন করা হলো। আজকে তার শুনানি ছিল, তড়িঘড়ি শুনানি করার জন্য, কিন্তু যেটা দেখা গেল যে সেই শুনানির ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হলো। আজকে যখন শেখ শাহজাহানের তরফ থেকে যে বেল আবেদন করা হয়েছিল সেই বেলের যে সময়সীমা সেটা পিছিয়ে দিয়ে 3রা ফেব্রুয়ারি করা হলো, অর্থাৎ 3rd ফেব্রুয়ারি তার এই শুনানি রয়েছে। পাশাপাশি ইডির তরফ থেকে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা কিন্তু তীব্র বিরোধিতা করবে এই বেলের। একেবারে ধন্যবাদ জানাবো রিয়া। আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর যে ঘটনা গত 5ই জানুয়ারি ঘটেছিল আর সেই ঘটনার পর থেকেই সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তিনি পলাতক এবং রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। যদিও স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে সেখানেই রয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা বলছেন সেখানেই রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই মন্তব্য করেছেন যে এই শেখ শাহজাহান একেবারেই ভাস্বতী, অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বরাবরই এই মন্তব্য করে আসছেন যে
পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে এবং এবার আবারও কিন্তু শেখ শাহজাহান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে শেখ শাহজাহানকে এবং লোকসভা নির্বাচনে তাকে প্রয়োজন হবে, এমনই মন্তব্য করেছেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে, কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশই নিরাপত্তা দিচ্ছে। আর এই মন্তব্যের পর শাসক দলের নেতৃত্ব তাদের কি প্রতিক্রিয়া? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন এ প্রসঙ্গে শুনি। শুভেন্দুবাবু এরকম কথা অনেক বলে আসছেন। উনি যদি জানেন এত কিছু, তাহলে ইডির তো একজন লোককে সিবিআই এর লোক ইত্যাদি কোর্টে উঠেছে ব্যাপার, সেসব জায়গায় গিয়ে বললেই পারেন যে উনি যদি ডিটেলস জানেন। কারণ পুলিশকেও সেই ঘটনা তো উনি নিজের সঙ্গে গিয়ে বলতে পারেন যে আমরা জানি এখানে আছেন শেখ শাহজাহান। ঘটনাটা হচ্ছে পুলিশ নানাভাবে খুঁজে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে ওকে ইডি ডেকে পাঠিয়েছিল, গিয়ে একটা নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছিল ওর বাড়িতে, সেখানে আশ্চর্যজনক ভাবে শুধু একটা নোটিশই সাঁটিয়েছিল, কোনো গ্রেপ্তারি পরোয়ানা সাঁটায়নি। 3 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান এবং গতকালই তিনি ইডির হাজিরা, ইডির তলব এড়িয়েছেন এবং এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে, আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোত্থেকে? আর এই নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নরেন্দ্রপুরের ঘটনা। এই নরেন্দ্রপুরের ঘটনায় এবার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ ছিল অভিযুক্তদের আজ বেলা 11টার মধ্যে গ্রেফতার করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য। স্বর্ণালী, আমরা দেখেছি নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনা এবং সরাসরি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হবে, মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
একেবারে ভাস্বতী, অর্থাৎ 27শে জানুয়ারি আমরা যে ঘটনা ঘটতে দেখেছিলাম একেবারে নজিরবিহীন ঘটনা কিন্তু ভাস্বতী, সেখানেই আমরা দেখেছিলাম যে শিক্ষককে কিন্তু নিগ্রহ করার ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে নির্দেশ দিয়েছে যে এবারে ওই স্কুলের দায়িত্ব কিন্তু পাবেন মহকুমা শাসক এবং প্রধান শিক্ষককে সেই দায়িত্ব থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, আজকে বেলা 11টার মধ্যে কিন্তু ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, কিন্তু সেই মতো এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। একেবারে নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডব মামলা, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের 20 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কাউকে গ্রেফতার করা হয়নি। এবং যে ঘটনার সূত্রপাত হয়েছিল আগামী 2রা ফেব্রুয়ারি থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই তার আগে যে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, প্রধান শিক্ষক বিদ্যালয় চত্বরে ঢুকবেন না, পাশাপাশি মহকুমা শাসককে স্কুলের দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত 27শে জানুয়ারি নরেন্দ্রপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটেছিল। ভাস্বতী, যে ক্লাস চলতে চলতে যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং তারপরেই কিন্তু সেই বিষয়টি কলকাতা আদালতে, কলকাতা হাইকোর্টে যায় এবং সে বিষয়ে এখনো পর্যন্ত তুমি যেমনটা বললে ভাস্বতী যে 20 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু, এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের যেমনটা নির্দেশ ছিল যে এর মধ্যেই কিন্তু অভিযুক্তদের, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু গ্রেফতার করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মতো কাজ করা হয়নি এবং এখনো তাদের গ্রেফতার করা হয়নি একেবারে। এবং পাশাপাশি আপনাদের জানাবো, স্কুল শিক্ষা দপ্তরের এহেন ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি এবং বিচারপতির মন্তব্য। আপনারা কি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছেন? এহেন মন্তব্য করেছেন বিচারপতি, ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি নরেন্দ্রপুর থানার আইসিকেও হাজির থাকতে বলা হয়েছে। পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখনো পর্যন্ত 20 ঘন্টা পার, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে। পীযূষ কান্তিদা, এ নিয়ে কলকাতা হাইকোর্টের এখনো পর্যন্ত কি পদক্ষেপ? কারণ 20 ঘন্টা পার হয়ে গিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের, কাউকে গ্রেফতার করা হয়নি। নরেন্দ্রপুরের বলরামপুর হাই স্কুলের যে ঘটনায় যে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া চলছিল, সেই বিচার প্রক্রিয়ায় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন পুলিশকে তদন্ত করে সেই সঙ্গে যে সমস্ত যে আর্থিক তথ্যরূপ হয়েছে তাদের খুঁজে বার করে পরিষ্কার করতে, পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের এই বিষয়টি ঘটনা করে আদালত একটি তদন্ত করে একটি আদালতে রিপোর্ট দিতে। যে রিপোর্ট আদালতের কাছে জমা পড়েছে সেই রিপোর্টে খুশি নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি পরিষ্কার ভাবে জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে প্রকৃত ঘটনা কি তা ফ্যাক্ট ফাইন্ডিং করে আদালতের দিতে হবে। আদালতের কাছে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে উল্লেখ হয়েছে যে তারা নিরপেক্ষভাবে অবস্থান গ্রহণ করেছেন, অর্থাৎ এখানেই আদালত ক্ষুব্ধ হয়েছে। আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে আপনাদের তো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করার নির্দেশ আদালত দেয়নি, আপনাদের পরিষ্কার নির্দেশ ছিল যে এই ঘটনার প্রকৃত ঘটনাটা কি তা আদালতের সামনে রিপোর্টের মাধ্যমে তুলে দেওয়া, কিন্তু তা তুলে না ধরায় ক্ষুব্ধ আদালত। পাশাপাশি আদালত যাদেরকে খুঁজে বার করে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন সেই পঞ্চায়েত সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না বা গ্রেফতার করা হয়নি, এতেই ক্ষুব্ধ হন আদালত। 20 ঘন্টা পরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় নরেন্দ্রপুর থানার আইসিকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে বেলা 2টো পুলিশ ভার্চুয়াল বিশ্বজিৎ বসুর এজলাসে হাজির থাকবেন এবং বিচারপতি বসু যে বিষয়টি বলেছে পরিষ্কার ভাবে তুলে ধরেছেন যে তিনি চান মাধ্যমিক পরীক্ষার আগে এই বিদ্যালয়ের যে আর্থিক তথ্যরূপের সঙ্গে জড়িত যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের গ্রেফতার করা হোক এবং তাদেরকে অবিলম্বে হেফাজতে নেওয়া হোক। বেলা 2টোয় পুনরায় শুনানি, সেই শুনানির পরে নির্ধারিত হবে এই পরবর্তী নির্দেশিকা।
একদমই পীযূষ কান্তিদা, ধন্যবাদ জানাবো তোমায়। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের 20 ঘন্টা পার, এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, এমনটাই কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য। দুপুর 2টোয় বারুইপুর পুলিশ সুপারের রিপোর্ট তলব। চোপড়ার পর এবার ইসলামপুরে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা সরাসরি চলে যাব সেখানে। ইসলামপুরে তৃণমূল নেত্রীর পদযাত্রা দেখছেন সেই ছবি। রায়গঞ্জেও রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো। সংখ্যালঘু অধ্যুষিত চোপড়া এর আগে জনসংযোগ সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে বালুরঘাটে সভা রয়েছে মুখ্যমন্ত্রী। সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে বিভিন্ন জেলায় গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং গতকালই আমরা যেমনটা দেখেছিলাম যে কোচবিহারে তার সভা ছিল এবং আজকেও কিন্তু 2 দিনাজপুরে তার পদযাত্রা রয়েছে এবং এরপরই রায়গঞ্জে রয়েছে মুখ্যমন্ত্রীর সভা। একেবারে দেখছেন সেই ছবি। পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত নেড়ে অগণিত মানুষকে তিনি অভিবাদন জানাচ্ছেন এবং তাকে একবার দেখবার জন্য বহু মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন। দেখছেন সেই ছবি এবং তিনি একেবারে হাত নেড়ে দুধারে অসংখ্য মানুষকে তিনি অভিবাদন জানাচ্ছেন। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। 2 দিনাজপুরেই ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রায়গঞ্জেও রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো। এই মুহূর্তে সরাসরি ইসলামপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে কিন্তু জনসংযোগ সারা হচ্ছে। কয়েকদিন আগে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা ঠিক এই পথেই হেঁটেছিল। রায়গঞ্জে ইতিমধ্যে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো। তবে এই মুহূর্তে ইসলামপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ সকালেই মুখ্যমন্ত্রী চোপড়ায় পদযাত্রা করেছেন এবং চোপড়ার পরে ইসলামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 2 দিনাজপুরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তারপরে রায়গঞ্জে রোড শো রয়েছে তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে পদযাত্রা শেষে রায়গঞ্জে সভাও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং তেমনই কিন্তু সেই মতো করে বিভিন্ন জেলায় গুরুত্ব দিতেই তৃণমূল সুপ্রিমোর এই পদক্ষেপ এবং সেই মতো করেই তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং আজ 2 দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর 2 জেলাতেই একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যেমনটা দেখছেন ছবি যে চোপড়ার পর এবার ইসলামপুরে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী এবং পাশে রাস্তার দুপাশে রয়েছেন তার বিভিন্ন সমর্থকেরা, তৃণমূল কর্মী সমর্থকেরা যেমন রয়েছে, একই সঙ্গে সাধারণ মানুষ রয়েছে। তাদের সঙ্গে জনসংযোগে কিন্তু গুরুত্ব আরোপ করেছেন তৃণমূল সুপ্রিমো এবং আজ চোপড়ার পর ইসলামপুরেও তার পদযাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে রায়গঞ্জেও তিনি রোড শো করবেন এবং তারপরেই রয়েছে তার জনসভাও। একদমই। এবং মুখ্যমন্ত্রীকে দেখতে অগণিত মানুষজন যেরকম ভিড় জমিয়েছেন তাদের উচ্ছ্বাসও কিন্তু চোখে পড়ার মতো এবং আগামী লোকসভা নির্বাচনে তারা যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান তা যেন আরো একবার তারা বুঝিয়ে দিচ্ছেন। বাঁধভাঙা সেই উচ্ছ্বাসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অগণিত মানুষরা ভিড় জমিয়েছেন। সরাসরি দেখছেন সেই ছবি। হাত নেড়ে যেরকম অভিবাদন জানাচ্ছেন, একবার ছুঁয়ে দেখতে তারা হাত বাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর দিকে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী। চোপড়ার পর ইসলামপুরে রয়েছে তৃণমূল নেত্রী এবং সেখানেও কিন্তু একইভাবে জনসংযোগে গুরুত্ব আরোপ করা হচ্ছে। যেমনটা আপনাদের জানিয়ে রাখি, সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু জনসংযোগে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেরকম ভাবেই চোপড়ার পর এবার ইসলামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা।
এবার যে খবরে নজর রাখবো, চোপড়ার পর ইসলামপুরে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই চোপড়ায় জনসংযোগ সেরেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ইসলামপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। শিশুদের সঙ্গেও তিনি বেশ কিছুক্ষণ আগে একটি শিশুকে কোলে তুলে নিয়েছিলেন। একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরে তৃণমূল নেত্রীর পদযাত্রা। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিক্রমাদিত্য, আজ 2 দিনাজপুরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে ইসলামপুরে রয়েছেন তিনি। আর কি কর্মসূচি রয়েছে পদযাত্রার পাশাপাশি? দেখো, চোপড়ার কর্মসূচি কমপ্লিট করে মুখ্যমন্ত্রী ইসলামপুরে এসে পৌঁছবেন। এখনো 5-7 মিনিট দাঁড়িয়ে আছে এবং সেইখানে ঘটনা হচ্ছে, ওখানে প্রচুর জনসংযোগ করেছেন এবং প্রচুর পরিক্রমা করেছেন। তারপরে সেখানকার প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানে যারা প্রশাসনিক কর্তা ছিল এবং দলীয় যারা সমর্থক ছিল তাদের সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন এবং প্রচুর এসেছেন এবং রাস্তার ধারের মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি কমপ্লিট করে তিনি ইসলামপুরে এসে পৌঁছাচ্ছেন এবং সেই ইসলামপুর থেকে ইসলামপুরে যে পদযাত্রা করবেন সেখানে জনসংযোগ করবেন। তারপরে সেখান থেকে তিনি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। এখানে রায়গঞ্জে একটি প্রশাসনিক বৈঠক আছে, সেই বৈঠক করে তারপরে দক্ষিণ দিনাজপুরে তার যাওয়ার কথা আছে। কিন্তু দক্ষিণ দিনাজপুরের প্রোগ্রাম এখনো হবে কিনা সেটাও একটা সন্দেহ প্রকাশ করছে। আজকের প্রোগ্রামটা হয়তো আগামীকালে কনভার্ট করার কথা একটা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে সেরকম কোনো কথা হয়নি। রায়গঞ্জের দিকে উনি হেলিপ্যাডে নামবেন, সেখান থেকে রায়গঞ্জের বিজেপি মোড় হয়ে মোড় হয়ে এবং রায়গঞ্জ স্টেডিয়ামে এসে পৌঁছাবেন এবং আপনার গান্ধী মূর্তিতে মাল্যদান করবেন এবং আরো 4টি মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করবেন। এরকম কর্মসূচি রয়েছে এবং টোটাল ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তায় মিলে দেওয়া হয়েছে। ইসলামপুরের এসপি জসপ্রীত সিং এর নেতৃত্বে বিশাল বাহিনী গোটা ইসলামপুর চোপড়া গল্পের অঞ্চলকে ঘিরে দিয়েছিলেন এবং রায়গঞ্জ পক্ষ থেকে কড়া নিরাপত্তার আমরা লক্ষ্য করতে পারছি। একদমই ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য। ইসলামপুরে বেশ কিছুক্ষণ আগে পদযাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। রায়গঞ্জেও রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে দেখতে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন। একেবারেই ভাষ্যতেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশিত হয়নি, কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু নিজেদের যে প্রচার যাত্রা তা শুরু করে দিয়েছেন এবং সেই মতো করেই কিন্তু উত্তরবঙ্গ সফরে রয়েছেন আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ সকালেই যেমনটা আমরা দেখেছি যে চোপড়ায় তিনি পদযাত্রা করেছেন এবং চোপড়ার পর এবার একেবারে ইসলামপুরে তার পদযাত্রা চলছে এবং এরপরে রায়গঞ্জে তার রোড শো রয়েছে এবং তারপরেই তার জনসভাও রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু পুরোপুরি 2 দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মনোনিবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই রয়েছে তার একাধিক কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে মুখ্যমন্ত্রী পদযাত্রা করছেন এবং সেখানেই তার চারিপাশে কিন্তু বহু মানুষের ভিড় চোখে পড়ছে এবং একই মতো যেমন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তেমনই চোপড়ার পর ইসলামপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রা আপনারা দেখছেন সেই ছবি। এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত অধরা শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এখনো পর্যন্ত আমরা জানি যে তিনি কোথায় রয়েছেন তার কোনো খোঁজ যেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু একইভাবে তিনি যেভাবে জামিনের আবেদন করছেন, তবে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত একটা বড় প্রশ্ন, কোথায় রয়েছেন শেখ শাহজাহান এবং কেনই বা তিনি সামনে আসছেন না? স্বর্ণালী, একেবারেই ভাস্বতী, দেখো 25 দিন কিন্তু পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত অধরাই যেমন একদিকে রয়েছেন শেখ শাহজাহান, তেমনই কিন্তু বিরোধীরা বারে বারে একই অভিযোগ তুলছে যে পুলিশের মদতেই কিন্তু লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। এমনভাবেই কিন্তু বারে বারে বিরোধীরা অভিযোগ তুলছে এবং আজকেই যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলেছেন যে পুলিশের নিরাপত্তার মধ্যেই রয়েছে শেখ শাহজাহান। অর্থাৎ 3 সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি অডিও বার্তা দিচ্ছেন, তার অডিও বার্তা সামনে আসছে, তিনি জামিনের জন্য আবেদন করতে পারছেন, তার সাক্ষ্য
স্বাক্ষরও কোথাও থেকে সংগ্রহ হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একটা আবারও ধোঁয়াশা দেখা দিচ্ছে যে সত্যি কি এখানে পুলিশের কোথাও গাফিলতি থাকছে, এমনই কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা, যেমনটা বোঝা যাচ্ছে একদমই, যে এবং সেই জায়গা থেকে তার সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন উঠছে। এবং আপনাদের জানিয়ে রাখবো তার মেয়ে সাবিনার পিন মার্কেটের হ্যাচারি সম্পত্তি রয়েছে একাধিক, কারণ আমরা দেখেছি যে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান এবং তার যে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি এলাকায় রয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট। হ্যাচারির মালিক মোহাম্মদ আব্দুল তিনি বলছেন যে শাহজাহানকে ভালোবাসি, তাই এই নাম মেয়ে সাবিনার নামে হ্যাচারি মার্কেট এবং শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু করেছে। তবে যে প্রশ্ন এখনো পর্যন্ত সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে, বিরোধী রাজনৈতিক শিবিরে, যে শাহজাহান কোথায় রয়েছেন, কেন তিনি পলাতক, জামিনের জন্য আবেদন করা হয়েছে ইডির স্পেশাল কোর্টে এবং আগামী 23 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে তারই মাঝে সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন উঠছে। শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন, মেয়ে সাবিনার নামে পিন মার্কেটের হ্যাচারি। একেবারেই ভাষ্যতে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 3 সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং সেই মতো করেই শাহজাহানের এবার সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন উঠছে। স্বর্ণালী, আমরা সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি, একটু বিস্তারিত জেনে নি। সঞ্জিত, এখনো পর্যন্ত যে খবর শাহজাহান কোথায় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে তার সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন উঠছে, কি কি আপডেট এ বিষয়ে সামনে আসছে? দেখো, 25 দিন চলে যাওয়ার পরে এখনো অধরা রয়েছে শেখ শাহজাহান। তুমি জানো গতকালকেই তার 29শে জানুয়ারি বসিরহাটে, বিশেষ করে সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার সিজো কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু আইনজীবী মারফত যেটা জানা গেছে তিনি অ্যাপিল করেছেন, জামিনের আবেদন করেছেন, আর আগামী 2রা ফেব্রুয়ারি তার জামিনের শুনানি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই শেখ শাহজাহান তার একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে। ইতিমধ্যে তার গুরুত্বপূর্ণ সম্পত্তি যেমন একদিকে রয়েছে কলকাতা বাসন্তী হাইওয়ের যে সরবেরিয়া মার্কেট, সেখানে একটা বিশাল রিসোর্ট রয়েছে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন তদন্তকারীরা, বিশেষ করে সরবেরিয়া থেকে ধামাখালি রয়েছে সে রায়মঙ্গল এবং ছোট কলাগাছি নদীর উপর প্রায় 1 বিঘে জমি রয়েছে। সেই 1 বিঘে জমির যে মার্কেট রয়েছে অর্থাৎ পিন মার্কেট, অর্থাৎ তার মেয়ে শেখ সাবিনা পিন মার্কেট অ্যান্ড হ্যাচারি, এখানে যে মাছ প্রসেসিং হয় সেই মাছ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায়, এছাড়া বিদেশেও যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যখন আমরা যাই খবর করতে জানা যায়, সেখানে কিন্তু একদিকে যেমন শেখ শাহজাহান, পাশাপাশি শেখ সাবিনা পিন মার্কেট অ্যান্ড হ্যাচারি, আর ঠিক তার তলায় রয়েছে মোহাম্মদ আলিম মোল্লা, অর্থাৎ এই হ্যাচারির মালিক। অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে এই হ্যাচারির মালিককে, এই নিয়ে আমরা তখন জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন এখানে তার সে 7 শতক জমি ছিল, 30 শতক জমি রায়মঙ্গল নদী গর্ভে চলে গেছে। পাশাপাশি আর যে 30 শতক জমি রয়েছে প্রায় 1 বিঘা জমির ওখানে যে মার্কেট করা হয়েছে, অর্থাৎ মাছের প্রসেসিং সেন্টার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বিপুল পরিমাণের টাকা, ঝা চকচকে এই প্রসেসিং সেন্টার, এই টাকার উৎস কোথা থেকে আসলো? সব মিলে তিনি যেটা দাবি করেছেন যে এই প্রসেসিংটা তিনি এই মালিক, অর্থাৎ তার পর্চা, তার খাজনা, তার দলিল এবং তিনি এই জমির মালিক, অর্থাৎ এই সেন্টারের মালিক। ভালোবেসে শেখ শাহজাহানের মেয়ের নামে, অর্থাৎ শেখ শাহজাহান সব মেয়ের নামে তারা এই প্রসেসিং এর নামটা দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সামান্য একজন ব্যক্তি হয়ে কি করে এই বিশাল এই প্রসেসিং এর সেন্টারের মালিক হলেন? তাহলে কি রাতারাতি তার জমির চরিত্র বদল করা হয়েছে এবং সেই শেখ শাহজাহানের সম্পত্তি আড়াল করতেই কি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে, বা কোনো তদন্তের মুখোমুখি হবে না বলে একাধিক সম্পত্তি? সব মিলে গোটা প্রক্রিয়া এই শেখ সাবিনা পিন মার্কেট অন হ্যাচারির মালিককে শেখ শাহজাহান না মোহাম্মদ আলিম মোল্লা, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। একেবারে, এবং এখান থেকেই প্রশ্ন উঠছে আয়ের উৎস কি। আপাতত ধন্যবাদ জানাবো, সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মেয়ে সাবিনার নামে পিন মার্কেটের হ্যাচারি, এবং তা দেখে প্রশ্ন উঠছে যে কিভাবে কোন আয়ের উৎস থেকে এই হ্যাচারি গড়ে তোলা হয়েছে। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো ভাষ্যতে, যে বাংলার বকেয়া নিয়ে একদিকে যেমন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারে বারে সরব হয়েছেন, তেমনই কিন্তু এবার বাংলার বকেয়া নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি যেমনটা জানাচ্ছেন যে দিল্লির সঙ্গে এ বিষয়ে সচিব পর্যায়ের সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলছেন যে খুব শীঘ্রই সমাধান সূত্র মিলবে। এবং এ প্রসঙ্গেই আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই গতকাল যেমন আমরা দেখেছি যে ভাষ্যতেই আমরা দেখেছি যে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা একটি ডেডলাইন দিয়ে দিয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এ সম্পর্কে
সিদ্ধান্ত রাখতে একদম, হবে। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন যে কেন্দ্রীয় যে বকেয়া তা না মেটালে রীতিমতো ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগেও তিনি একাধিকবার ধর্না দিয়েছেন এবং আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কেন্দ্রীয় বকেয়ার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু রাজধানীর বুকে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একেবারেই ভাষ্যতে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, অর্থাৎ রাজ্যপাল ঠিক কি আশ্বাস দিচ্ছেন? জানো যে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস এবং সেখানেই আজকে সকালবেলায় তিনি গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাবার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন যে দীর্ঘদিন ধরে এই যে বাংলা থেকে একটা ডিমান্ড করা হচ্ছে যে তাদের বিভিন্ন বকেয়ার প্রাপ্য কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ করা অর্থ তারা পাচ্ছেন না, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মিনিস্টার লেভেল অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেও দরবার করেছেন এবং অন্যান্য লেভেলেও দরবার করা হয়েছে এবং বিগত দিনে রাজ্যের উচ্চপদস্থ কর্তারা অর্থাৎ চিফ সেক্রেটারি লেভেলের কর্তারা সেখানে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক আছে তাদের সঙ্গে কথাবার্তা বলা, এই কাজটা তারা সেরে ফেলেছেন এবং এখনো পর্যন্ত যা স্ট্যাটাস রয়েছে তাতে তিনি আশা করছেন যে এই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র নিশ্চয়ই উঠে আসছে এবং বাংলার যে সমস্ত বকেয়া টাকা বাকি রয়েছে সেই প্রাপ্য টাকা নিশ্চয়ই বাংলা ফিরে পাবে। ইতিমধ্যেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের একাধিক নেতৃবৃন্দ বা মন্ত্রীরা তারাও কিন্তু সিবি আনন্দ বোসের কাছে দরবার করে এই বিষয়টা যাতে তিনি ব্যক্তিগতভাবে একজন দেশে আমাদের রাজ্যের রাজ্যপাল হিসাবে বা সাংবিধানিক প্রধান হিসাবে এরা দিল্লি দরবারে তুলে ধরতে পারেন সেই বিষয়টা নিয়ে তাকে রিকোয়েস্ট করা। একেবারেই তাই দুর্গা, অর্থাৎ এরপরে বাংলার বকেয়া নিয়ে যেরকম একইভাবে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, এবার কিন্তু রাজ্যপালের আশ্বাস দিলেন যে শীঘ্রই এই বিষয়ে সমাধান সূত্র বেরোবে। ধন্যবাদ তোমাকে দুর্গা।